আচ্ছা, গত ক্লাসে আমরা যা দেখতেছিলাম ওই প্রেসার ভেসেল ডিজাইনে, তো আমরা সাপোর্ট সম্পর্কে পড়াশোনা করেছিলাম, সাপোর্ট নিয়ে। আচ্ছা, এই স্লাইডটি একটু বড়, মানে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি একটু বেশি থাকবে আর কি, আমি আগে বলে দিচ্ছি। মানে 1.5 সেট থেকে 2 সেট প্রশ্ন আসতে পারে আর কি, যদি আসে। তো এখানে আমরা সাপোর্ট সিস্টেম সম্পর্কে পড়েছি, কি কি ধরনের সাপোর্ট থাকে সেটা এরপরে স্কার সাপোর্ট আছে, সেটা ডিটেলসে পড়েছি। তারপর ব্র্যাকেট বা লাগ সাপোর্ট কোনটা কিসের জন্য ইউজ করবো সেটা পড়েছি। শ্যাডেল সাপোর্ট এন্ড লেগ সাপোর্ট এগুলো দেখেছি। তো আজকে মেনলি প্রেসার ভেসেলের ডিজাইন, মানে কি কি কনসিডারেশন মাথায় রাখতে হবে বা কিভাবে করবো, থিকনেস মেজারমেন্ট করবো, কি কি অ্যালাউন্স রাখতে হবে সেটা নিয়ে। তো ডিজাইন টেম্পারেচার যেটা বললাম সেটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এটা আমরা আগেও বলেছি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমরা টেম্পারেচার যত বাড়তে থাকবে তত আসলে আস্তে আস্তে কমতে থাকে। তো ফ্যাটিক করোশনের কারণে যেটা হয় আর কি, বা যে সার্টেন ক্যাটাস্ট্রফিক্যাল মানে ইয়ে যেটা হয়, কোলাপসটা হয় ট্যাঙ্কুলার, ওইটার টেম্পারেচার ইনক্রিজের কারণে হয়ে থাকে নর্মালি। ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কমতে থাকে, সো তখন হাই টেম্পারেচার যদি হাই প্রেশার অপারেশন করে ফর সাম রিজন, ইন দ্যাট কেস দ্য ভেসেল উইল ফেল। তারপর দুইটা জিনিস আছে, ডিজাইন প্রেশার একটা জিনিস, তারপর আরেকটা জিনিস আপনার অপারেটিং প্রেশার। সো ডিজাইন প্রেশার আপনি যে ভেসেলটা ডিজাইন করবেন সেটা কত পর্যন্ত উইথস্ট্যান্ড করবে সেটা, আর অপারেটিং প্রেশার দ্য অ্যাকচুয়াল অপারেশন যে প্রেশারে কন্টিনিউশন হয় সেটাতে। তো ডিজাইন প্রেশার এখানে যে কনসিডারেশন থাকে নর্মালি, সেটা ধরা হয় 10% ধরা হয়, মানে অপারেটিং প্রেশার যত থাকবে তার চেয়ে 10% বেশি ধরা হয়। তার মানে আমরা যদি লিখি পি ডিজাইন ইকুয়াল টু 1.1 ইন্টু পি অপারেশন, ম্যাক্সিমাম অপারেশন প্রেশার আর কি, যত পর্যন্ত যেতে যেতে হবে আর কি, মানে অপারেট করবে তার চেয়ে 10% বেশি রাখা হয়। 10%, সামটাইমস 25%ও বেশি রাখা হয়। 1.25 এক্সট্রিমলি হাই কন্ডিশন, যেখানে হাই টেম্পারেচার প্রেশার ভ্যারি করে, তখন আমরা যেটা করি 1.5%, মানে 50% ওভার প্রেশার ডিজাইন করি আর কি। তো নর্মাল কনসিডারেশন 1.1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, বা আমি যেটা বললাম, যখন একদম ভ্যারিং টেম্পারেচার প্রেশার, যেখানে গ্রাজুয়াল মানে সার্টেন টেম্পারেচার রাইজ করতে পারে এক্সোথেরমিক কন্ডিশন গুলোর জন্য, ইন দ্যাট কেস ইউ ক্যান টেক 1.5। সো 1.5% is না, দিস ইজ 1.5 ইন্টু প্রি অপারেশনাল প্রেশার। তো বা 50%, ইট বিকাম 50% অফ ওভার ডিজাইন। তারপর বললো যদি ভ্যাকুয়াম কন্ডিশন অপারেশন করি, ভ্যাকুয়াম কন্ডিশন অপারেশন করার জন্য ম্যাক্সিমাম প্রেশার আমার কত 1 বার তো থাকবেই ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, আর মিনিমাম প্রেশার 0 বার হবে, মানে ভ্যাকুয়াম কন্ডিশনের জন্য। আর আসমে কোড অনুসারে আমাকে যেটা বলে যে পি ডিজাইন প্রেশার নেওয়ার জন্য কোড অনুসারে সেটা অপারেশনাল প্রেশার প্লাস 0.433 ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু হাইট অফ লিকুইড কলাম। এর মধ্যে যদি কলাম থাকে, সাপোজ লাইক একটা ট্যাঙ্ক আছে, সেখানে লিকুইড স্টোর করে রাখা হয়েছে, সেটার জন্য যেটা আমরা মানে ডিজাইন প্রেশার যেটা নিব সেটা অপারেশনাল প্রেশার। সেটা অপারেশনাল প্রেশার ট্যাঙ্কের ভিতরের প্রেশারটুকু, সাপোজ লাইক এরকম এইচ পর্যন্ত লিকুইড আছে, লিকুইড হাইট। উপরে একটা প্রেশার আছে ভ্যাপর প্রেশারের কারণে, সেটা প্রি অপারেশনাল প্রেশার। সাথে লিকুইড হাইডের কারণে যে বটম প্রেশার থাকবে সেটা নিতে হবে। তারপর টোটালটা কনসিডার করে আমরা কনসিডার করব কি, ওই ডিজাইন প্রেশারটা, মানে আমার যে মেটালটা সিলেক্ট করবো এই ডিজাইন প্রেশারের উপর, বা থিকনেস যেটা নিবো এই ডিজাইন প্রেশারের উপর আর কি। তোর ভিতরে থাকবে অপারেশনাল প্লাস এই যে যেটা দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি আছে, লিকুইড হাইট দেওয়া আছে ইনসাইড দ্য ভেসেল, সেটা নিলে সেটা পিএসআই ক্যালকুলেট হবে, স্পেসিফিক গ্র্যাভিটি আর কি, পিএসআই ক্যালকুলেট হবে এত প্রেশারে। এখন থিন ওয়াল সিলিন্ডার গুলাতে দু রকম হয়, থিন ওয়াল থিক ওয়াল দুটি হয়। থিন ওয়ালে যেটা থাকে, এই যে একটা কন্ডিশন দেখানো আছে, এটার ভিতরে সাপোজ লাইক প্রেশার আছে যেগুলো পারপেন্ডিকুলারলি বাইরের দিকে আসে আর কি, লিকুইড প্রেশারের কারণে। তো এখানে দু রকম স্ট্রেস প্রেশার বলি আমরা, সেটা একটাকে বলি লঙ্গিচুডিনাল স্ট্রেস, একটাকে বলি হুপ স্ট্রেস বা শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের নাম শুনছেন না? জি স্যার। তো দু ধরনের প্রেশার আছে, দুটার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়াল স্ট্রেংথ গুলো নিয়ে কাজ করি আর কি। তো এখানে বললো যে এখানে ছোট ডিরাইভেশন আর কি, যেটা লঙ্গিটিউডিনাল স্ট্রেস, সেটা আসলে দুইটা ইকুয়েট করছে। এটা একটা ভেসেল, সেটার হাইট এইচ, থিকনেস টি, ইন্টারনাল ডায়ামিটার ডি। আর দুইটা স্ট্রেস দেখাচ্ছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেস এরকম পারপেন্ডিকুলারলি টেনসাইল স্ট্রেস, এটা কাইন্ড অফ টেনসাইল। আর এটা শিয়ার স্ট্রেস, যেটা মানে ইয়ে থাকবে যে ইয়ে বরাবর,
স্পর্শক বরাবর থাকবে কলামের। আর পারপেন্ডিকুলার যেটা টেনে লম্বা করার মতো যে প্রেশারটা, সেটাকে বলি টেনসাইল স্ট্রেস, সেটা সিগমা এল দিয়ে এক্সপ্রেস করি। তো সিগমা এল যেটা বের করে আমরা হচ্ছে ছোট এখানে একটা মানে দুটাই বেশি নয় কি, দুই পাশে প্রেশার ইকুয়েট করছে। এখানে যদি টোটাল প্রেশার, ইন্টারনাল প্রেশার যদি পি হয়, সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেসের জন্য যেটা হবে সেটা হচ্ছে পি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া 1/4 পাই টি স্কোয়ার, ইন্টারনাল ক্রস সেকশনাল এরিয়া যেটা এই যে এইটা। তো নর্মালি কনসিডার করা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেস হচ্ছে এই বরাবর যায়, সো এটা টোটাল প্রেশার, এটা হচ্ছে 1/4 পাই টি স্কোয়ার। সো এই প্রেশারটা কোন দিক বরাবর আসবে, যে টেনসাইল স্ট্রেংথ বরাবর যাবে। তো টেনসাইল স্ট্রেংথের জন্য যে বরাবর কাজ করে সেটা হচ্ছে সার্কামফারেন্স বরাবর বা হচ্ছে পরিধি বরাবর কাজ করে। তো সিলিন্ডারের পরিধি হচ্ছে আমরা জানি পাই ডি এল, আর এটার জন্য সিগমা এল হচ্ছে একটা কম্প্রেশন প্রেশার আর কি। সো মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনসাইল, যেহেতু লঙ্গিটিউডিনাল স্ট্রেস, আর এটা হবে কম্প্রেশন বা হুপ স্ট্রেস বলি এর জন্য, বা শেয়ার স্ট্রেস। সো শেয়ার স্ট্রেস বের করে এইভাবে পিডি/2 টি হয়, আর হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস জন্য পিডি/4 টি হয়। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সিগমা এইচ নিয়ে, হুপ স্ট্রেস নিয়ে নর্মালি কাজ করা হয়, ম্যাটেরিয়ালস এর হুপ স্ট্রেস বা শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম লেভেল শেয়ার স্ট্রেস নিয়ে কাজ করি। লঙ্গিটিউডিনাল তেমন কাজ করি না। যখন ম্যাটেরিয়াল সিলেক্ট করি তখন এই যে এই ইকুয়েশনের মাধ্যমে শেয়ার স্ট্রেসটা নিয়ে কাজ করি। পি হচ্ছে ইন্টারনাল প্রেশার, কত কিলো প্যাসকেল বা কত বার আছে। ডি হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য কলাম অর ভেসেল। আর টি দ্য থিকনেস। আর এখানে এটা হচ্ছে একদম থিন ওয়ালের জন্য করলে যেটা হবে, আপনি যদি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস জানেন, এই যে ম্যাটেরিয়ালটা এই প্রেসার বা টেম্পারেচারে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস হচ্ছে এত। এগুলো মানে সব ধরনের ম্যাটেরিয়ালস এর জন্য থাকে। তো ওখানে প্রেসারের সাথে রিলেট করে ইউ ক্যান ডিটারমিন দ্য থিকনেস অফ দ্য মেটাল, কতটুকু থিক হওয়া উচিত। এটা একটা কন্ডিশন, এটা একদম সোজা কন্ডিশন, বাট আমরা একটু পরে আরেকটা দেখবো যেটা করে অ্যাকচুয়ালি আমরা থিকনেস যেটা দিয়ে বের করি আর কি। এখন যদি ম্যাটেরিয়ালস আছে, কি ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করা উচিত আমার প্রেসার ভেসেল ডিজাইনের জন্য, সেটা আমরা বললাম কার্বন স্টিল নিতে পারি, অ্যালয় স্টিল নিতে পারি, তারপর হচ্ছে ক্ল্যাড পেড নিতে পারি, রিইনফোর্স প্লাস্টিক নিতে পারি, ডিপেন্ডস অন দ্য টাইপ অফ থিংস দ্যাট উই ওয়ান্ট ইন আওয়ার প্রেসার ভেসেল। তো কোন কোড অনুসারে সেটা আমরা আগেও পড়ে আসছি, এই যে আমরা দেখেছিলাম অ্যাসমে বয়েল এন্ড প্রেসার ভেসেল কোড সেকশন 2 অ্যাকচুয়ালি আমাকে যেটা দেয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল শেয়ার স্ট্রেস দেয়। সো ওইটার উপর ডিপেন্ড করে উই ক্যান সিলেক্ট দ্য ম্যাটেরিয়াল, যে কি ধরনের ম্যাটেরিয়ালস উই শুড ওয়ার্ক টু কনস্ট্রাক্ট আওয়ার ভেসেল। তো সেটা নিয়ে আছে। তো বিভিন্ন রকম সেকশন 1 থেকে, যে বললো পারমিটেড কন্ডিশনের সেকশন 1 থেকে সেকশন 8 পর্যন্ত যেটা আছে, 7 পর্যন্ত যেটা আছে, মানে 8 না, এটা হচ্ছে 12 পর্যন্ত যেটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন ফেরাস এন্ড নন ফেরাস ম্যাটেরিয়ালের জন্য ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেস দেওয়া আছে ওই কোডের মধ্যে আর কি। আর যদি রেইনফোর্স প্লাস্টিক হয় সেটা হচ্ছে কোড 10-এ। এখন ম্যাটেরিয়াল সিলেকশন ক্রাইটেরিয়া, এটা অনেক সময় আসে, আমি একটা আপনাদের স্লাইডও দিয়েছি আলাদা কিভাবে কোন ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করা উচিত। তো ওখানকার ওটা পড়লে আবার এটা একদম সোজা হয়ে যায়, কারণ এখানে অল্প একটু কথাবার্তা লেখা জাস্ট। তো আমরা যখন প্রেসার ভেসেলে ম্যাটেরিয়াল সিলেক্ট করব তখন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অবশ্যই যেটা বলতেছে যে ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেসটা ওই অপারেশন কন্ডিশন নিয়ে আমাদের ডিজাইন করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। যে সাফিসিয়েন্ট স্ট্রেংথ এট দ্য ডিজাইন কন্ডিশন, এর চেয়ে যদি কম কম স্ট্রেংথ ওয়ালা কোনো ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করি, ইট উইল ফেল ইভেন্চুয়ালি। সো ওরকম নিয়ে কাজ করবো না। মনে করেন হচ্ছে আমার কন্ডিশন হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে আমার 25 বার। সো এই কন্ডিশনে যে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো, সাপোজ লাইক ইউ ওয়ান্ট টু সিলেক্ট দ্য মাইল্ড স্টিল। তো মাইল্ড স্টিল যখন সিলেক্ট করবো, মাইল্ড স্টিলের প্রপার্টিজ একটু আগে বললাম যে আজকে বয়েল এন্ড প্রেসার ভেসেল কোর্সে ওখানে ডেটা দেওয়া আছে। ওই ডেটা অনুসারে আমাকে দেখতে হবে মাইল্ড স্টিলের ম্যাক্সিমাম ম্যানেজেবল শেয়ার স্ট্রেংথ যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 20 বারে কত। তো সেটা যদি আমার ডিজাইন প্রেসারের জন্য হচ্ছে উইথস্ট্যান্ড করতে পারে, তা অবশ্যই আমি ওই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো। আর যদি মাইল্ড স্টিল তো প্রেসার উইথস্ট্যান্ড না করতে পারে, আমরা হচ্ছে মাইল্ড স্টিল নিয়ে কাজ করবো না, অন্যরকম হচ্ছে মেটাল নিয়ে কাজ করতে হবে। তারপর যেটা বললাম, ম্যাটেরিয়াল মাস্ট বি এবল টু উইথস্ট্যান্ড দ্য ভ্যারিয়েশন আর সাইক্লিং ইন দ্য প্রসেস কন্ডিশন, যে হচ্ছে টেম্পারেচার চেঞ্জেস গুলো হতে হবে, মানে হচ্ছে আপনার কুলিং করতেছেন, হিটিং করতেছেন, ওই কন্ডিশনে যাতে হচ্ছে ওটা উইথস্ট্যান্ড করতে পারে। তারপর কোরোশন রেজিস্ট্যান্স থাকতে হবে, এটা একদম টিপিক্যাল নর্মাল কথা। এইজ অফ ফ্যাব্রিকেশন, এমন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলাম, নিকেলের হচ্ছে অ্যালয় নিয়ে কাজ করলাম, যেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, মানে হচ্ছে বেন্ডিং করা বা হচ্ছে প্রসেস ভ্যাসেলের মতো ডিজাইন করে নিয়ে আসা। ওরকম ম্যাটেরিয়াল অনেক হাই কোরোশন রেজিস্ট্যান্স, ঠিক আছে, কিন্তু আমি যদি ওইটা দিয়ে হচ্ছে ভ্যাসেল ঠিক মতো ডিজাইনই না করতে পারি, মানে তখন হচ্ছে ঝামেলা হয়, ফ্যাব্রিকেশন কস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন সিলেক্ট করবো। তারপর বললাম যে স্ট্যান্ডার্ড স্টাইলে আছে কিনা, মানে সাইডে আছে, মানে সাইজে আছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই কস্ট একটা কথা, কস্ট অবশ্যই থাকবে। কস্টের মধ্যে হচ্ছে ইনিশিয়াল কস্ট একটা থাকবে, এবং হচ্ছে যে কোরেশনের কারণে যে পিরিয়ডিক রিপ্লেসমেন্ট যদি ইফ ইট ইজ নেসেসারি, ইন দ্যাট কেস উই শুড কনক্লুড, শুড অ্যাড অল অফ দিস থিংস।
তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন ক্রাইটেরিয়া। যখন আমরা প্রেসার ভেসেল করবো, এটা অনেক সময় এক্সামে আসে যে হোয়াট আর দ্য মেইন ক্রাইটেরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল সিলেকশন ফর ডিজাইনিং এ প্রেসার ভেসেল। তখন কিন্তু এই পয়েন্ট গুলো লিখতে হবে। সেফটি কনসিডারেশন, এজ অফ ফ্যাব্রিকেশন, অ্যাভেলেবিলিটি অফ দ্য স্ট্যান্ডার্ড সাইজেস এন্ড কস্ট। সেফটির ভেতরে কি বলছি? কোরোশন রেজিস্ট্যান্স হতে হবে, সাইক্লিং ভ্যারিয়েশন নিতে পারতে হবে, এবং সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকতে হবে ডিজাইন কন্ডিশনে। তো কমনলি যেসব তো ম্যাটেরিয়ালস কমন ইউজ করা হয় ম্যাটেরিয়াল ইউজ করা হয়? আচ্ছা, যেরকম ম্যাটেরিয়াল গুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, এগুলো মানে এমনি কথা আর কি। ওই স্লাইডটা যেটা আমি দিয়েছি সেটার মধ্যে অনেক ডিটেলস ম্যাটেরিয়াল সম্পর্কে লেখা আছে। স্টিল যদি আমরা যাই, স্টিলের মধ্যে কার্বন স্টিল আছে সবচেয়ে চিপ, এটা আর কি। মাইল্ড স্টিল আর কার্বন স্টিল সবচেয়ে চিপে থাকে। তারপর লো ক্রোম অ্যালয় নিতে পারি, যেটা হচ্ছে লেস দেন 9% ক্রোমিয়াম থাকবে। এটা ভালো কোরোশন রেজিস্ট্যান্স ক্রোমিয়াম থাকার কারণে। বাট মাইল্ড স্টিল বা কার্বন স্টিল থেকে হচ্ছে সিএস মানে হচ্ছে কার্বন স্টিল। তো কার্বন স্টিল থেকে একটু হচ্ছে আপনার কস্টলি হবে, কারণ হচ্ছে এটা ওই মানে ক্রোমিয়াম অ্যালয় করা আছে, বাট কোরোশন রেজিস্ট্যান্স ভালো। তারপর স্টেনলেস স্টিলে যদি যাই, নট স্টেনলেস স্টিলকে নর্মালি এসএস দিয়ে বলা হয় আর কি, কার্বন স্টিলকে সিএস। তো এসএস স্টিলের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে SS304। এগুলো হচ্ছে মানে এইভাবেই বলে আর কি, SS304 ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশনে। তো এটা হচ্ছে স্টেনলেস স্টিল 304 কোডে আর কি। ওইটা হচ্ছে আপনার, এটা অস্টেনিটিক স্টিল, এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট। আর সবচেয়ে যদি ভালোতে যাই, SS316 আছে। এটাতে হচ্ছে অন্য অ্যালয় গুলা মিক্স থাকে, তো হায়ার কোরোশন রেজিস্ট্যান্ট 3.4, বাট হচ্ছে রেজিস্টিভ। আরেকটা আছে SS310। তো এরকম অনেক ক্লাসিফিকেশন আছে স্টেনলেস স্টিলের। তবে সবচেয়ে চিপ হচ্ছে যে অস্টেনিটিক 304, বাট একদমই পিওর অস্টেনিটিক নিয়ে কাজ করা হয় না। একটু হচ্ছে যেগুলো অ্যালয় বেসড, নিকেল অ্যালয় আছে, মোলিবডেনাম আছে। এক সেকেন্ড। জি স্যার, আসি স্যার। জি স্যার আছি। আচ্ছা, যা বলতেছিলাম, ওই এসএস গুলার কথা বললাম। তারপর নিকেল অ্যালয় আছে, নিকেল অ্যালয়ের বিভিন্ন নাম, নামগুলো আসলে মনে রাখা উচিত। ওই স্লাইড করলে মুখস্থ হয়ে যাবে, ওই স্লাইড আমি পড়াবো। ইনকনেল একটা নিকেলের অ্যালয়। ইনকল মানে একটা জিনিস দিব দিচ্ছে আর কি। ইনকনেল হচ্ছে নিকেলের একটা অ্যালয়, এটা হচ্ছে হাইলি রেজিস্টিভ আর কি, হাই টেম্পারেচার অক্সিডেশনের জন্য। যেগুলো খুবই আপনার হচ্ছে এক্সট্রিম, মানে অপারেশন, মানে মনে করেন 1500 1200 এরকম 2000 ডিগ্রি সেন্টিগ্রেড রান করে, ইন দ্যাট কেস হচ্ছে ইনকনেল গুলো ইউজ করা হয়। মোনেল আছে, হ্যাসেলয় আছে, এগুলো হচ্ছে নিকেলের অ্যালয়। নিকেল নরমালি হচ্ছে টেম্পারেচার রেজিস্টিভ থাকে, ওদের অ্যালয় গুলা করোশন রেজিস্ট্যান্স থাকে। তো স্ট্রং অ্যাসিডের জন্য নরমালি হচ্ছে মোনেলের হচ্ছে ভ্যাসেল গুলো ইউজ করা হয়, বা হ্যাসেলয় ইউজ করা হয়। হ্যাসেলয় হচ্ছে অনেক বেশি কস্টলি অবশ্য। তারপর হচ্ছে ফাইবার রেনফোর্সড প্লাস্টিক ইউজ করা যেতে পারে লো কন্ডিশনের জন্য। টাইটানিয়ামের এত ইউজ করি না, টাইটানিয়াম করতে গেলে হচ্ছে ইন্ডাস্ট্রি ফতুর হয়ে যাবে আর কি। ছোটখাটো জিনিসের জন্য টাইটানিয়াম ইউজ করা যাবে, বাট হচ্ছে বড় ভেসেল গুলোর জন্য টাইটানিয়াম হচ্ছে ইম্প্র্যাকটিক্যাল। এখন ম্যাক্সিমাম রিলায়েবল স্ট্রেস, এই স্লাইডটা আসলে খুব বেশি দরকার নাই, মানে হচ্ছে এটা তেমন না। এটা ডিজাইন করার সময় হচ্ছে তখন মানে ফুললি হয়, 3.5 দিয়ে ডিভাইড করতে হয় হাই টেম্পারেচারের জন্য। এটা এই যে আসমি বয়েল প্রেসার ভেসেল কোডের কথা যেটা বললাম, এই যে বিভিন্ন টেম্পারেচারের সাথে সাথে এই যে ম্যাক্সিমাম রিলায়েবল স্ট্রেস এট দ্য ডিফারেন্ট টেম্পারেচার। তো একটা নির্দিষ্ট প্রেসারের জন্য 1000 PSI প্রেসার জন্য টেম্পারেচার চেঞ্জ করছে। যেমন দেখেন, 100 ডিগ্রির জন্য কার্বন স্টিলের যদি কথা বলি, 100 ডিগ্রির জন্য 12.9 আপনার হচ্ছে ওই কেএসআই আছে। এগুলো সব কেএসআই ইউনিটে আর কি, ম্যাক্সিমাম লেভেল প্রেসার কিলো। যেটা হচ্ছে যে ইয়ে আর কি, হচ্ছে পিএসআই, যে প্রেসার পার স্কোয়ার ইঞ্চ। তো এটা কিলো প্রেসার পার স্কোয়ার ইঞ্চে আছে আর কি, 1000 PSI দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটা যখন 300-তে যায় তেমন চেঞ্জ হয় না, 500-তে যখন যায় তখনও চেঞ্জ হয় না, বা 700 ডিগ্রিতে যখন যায় দেখেন হচ্ছে ম্যাক্সিমাম লেভেল স্ট্রেস যে কন্ডিশন, মানে ম্যাক্সিমাম এতটুকু হচ্ছে প্রেশার নিতে পারে, সেটা 11.5 হয়ে যাচ্ছে। আরো যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, ওর দেখেন একদমই হাফ হয়ে যাচ্ছে, বা হাফের চেয়ে কম, 12 থেকে হচ্ছে 5.9 হয়ে যাচ্ছে। মানে এত কিলো প্যাসকেল ও এত কেএসআই সহ্য করতে পারবে, এরপর হচ্ছে ও ফেল করবে। তো ইন দ্যাট মানে কেস, আপনার যদি যে স্টেইনলেস স্টিলে তিনটা দেওয়া আছে, চারটা পাঁচটা ধরন আছে, বিভিন্নটার বিভিন্ন নাম আছে, এখানে নাম দেয় না আর কি। হচ্ছে যে গ্রেড SS410, এই যে SS410, SS304, SS44347, SS321, SS316। সবচেয়ে কমন হচ্ছে 34316। 316 এর কম্পোজিশন কি? 16% ক্রোমিয়াম থাকে, 12% নিকেল, 2% মোলিবডেনাম। আর SS304 এ 18% ক্রোমিয়াম, 8% নিকেল। এভাবে বিভিন্ন কম্পোজিশনের উপর ডিপেন্ড করে এসএস এর গ্রেডিং গুলা করা হয়। তো আমি আশা করবো এই গ্রেডিং গুলো আপনার কিছু হলে মনে রাখবেন। SS304 এবং SS316 এই জিনিসটা মনে রাখা উচিত। এটা হাইলি কোরোশন রেজিস্ট্যান্স, বাট হচ্ছে এটার
ইয়ে কম, দাম অনেক বেশি আর কি। তবে সবচেয়ে বেশি ইউজ করা হয় যে SS304 আর কি, 80% ক্রোমিয়াম, 8% নিকেল। তো এটার ক্ষেত্রে যদি দেখি আমরা হচ্ছে এটার জন্য যদি দেখি, সেটা দেখি যে ম্যাক্সিমাম টেম্পারেচার 1500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, এরপরে মেল্ট করবে বা হচ্ছে আপনার মানে ইয়ে হবে, কলয়েডাল ফর্মেশন হবে। তো ম্যাক্সিমাম স্ট্রেসেস হচ্ছে যেটা 20 KSI, 300 তে 15। তারপর দেখেন গ্রাজুয়াল কমতেছে, মানে একদম হাফ হয়ে গেছে, 100 থেকে 900 যখন যাচ্ছে একদম হাফ হয়ে যাচ্ছে। আবার SS304 যেটা, এটাও হচ্ছে মোটামুটি এরকম। তাহলে দেখতেছি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে এই যে চেঞ্জ গুলো হয়। তাহলে আমরা যখন হচ্ছে স্ট্রেস অ্যানালাইসিস করব, থিকনেস ক্যালকুলেট করব, যখন হচ্ছে এরকম এই যে ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্ট্রেসটা নিতে হবে, তখন অবশ্যই এরকম চার্ট থেকে ওদের হচ্ছে ওই অপারেশনাল কন্ডিশনে কিন্তু হচ্ছে আপনাদের ডেটাগুলো নিতে হবে। এই যে বিভিন্ন দামের কথা বললো আর কি, যে কার্বন স্টিলের যদি হচ্ছে আপনার গ্রেড যদি মানে দাম যদি আমরা এক ধরি আর কি, যে ম্যাক্সিমাম লেভেল স্ট্রেস গুলো দেওয়া আছে কে কত উইথস্ট্যান্ড করতে পারে। এই যে মনেলের হচ্ছে সবচেয়ে বেশি 18.7 কিলো মানে KSI উইথস্ট্যান্ড করতে পারে, বাট হচ্ছে এটার দাম দেখেন 20 টাইমস অফ কার্বন স্টিল। তো ইন্ডাস্ট্রি যখন হচ্ছে এই মানে ভেসেল ডিজাইন করতে যাবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। যদি কার্বন স্টিল ইউজ করলে এটা হচ্ছে দাম অনেক কম, বাট মনেল ইউজ করলে ঠিক আছে এটা অনেক বছর চলবে, বা 20 গুণ বেশি দাম। তো তখন একটা ট্রেড অফ আসে আর কি, যে আমি যদি 5 বছর পর পর যদি হচ্ছে চেঞ্জ করি কার্বন স্টিল, বা 10 বছর পর পর যদি চেঞ্জ করি, ইন দ্যাট কেস কি মডেলের সমান হচ্ছে কিনা। তো অনেক সময় দেখা যায় কি এরকম হাই কস্টলি জিনিসের চেয়ে হচ্ছে দেখা যায় যে আরেক আছে নিকেল, পিওর নিকেল দিয়ে করলে উপায় নাই, 48 গুণ বেশি দাম। তো অবশ্যই এগুলো দিয়ে করবে না। তো ইন্ডাস্ট্রি যেটা করে কার্বন স্টিল বা অস্টেনেটিক স্টেইনলেস স্টিল গুলাতেই যায়, 304 বা 36-এ। খুব বেশি দাম না, 2 গুণ আর 4 গুণের মধ্যে থাকে, তখন এইগুলা দিয়ে হচ্ছে ডিজাইন গুলো নর্মালি করে আর কি। এখন যখন ডিজাইন লোড নিব, ডিজাইন লোড আমরা আগেও বলছি, ডিজাইন লোড গুলো হচ্ছে পড়ে আসছে এখানে দুই ভাগে জাস্ট ভাগ করা আর কি। একটা হচ্ছে মেজর লোড, একটা হচ্ছে সাবসিডিয়ারি লোড। মেজর লোডে আমরা বলছি টোটাল ওয়েট অফ দ্য ভেসেল, সেটা নিতে হবে অপারেটিং কন্ডিশনে। তারপর টোটাল ওয়েট অফ দ্য ভেসেল উইথ দ্য হাইড্রোলিক টেস্ট কন্ডিশন, মানে হচ্ছে হাইড্রোলিক টেস্ট কন্ডিশন মানে থাকবে ওই ফিল্ড উইথ দ্য লিকুইড, পুরা ভেসেলটা লিকুইড দিয়ে ফিল থাকবে, ওর ওই ফিল্ড অবস্থায় যেটা থাকবে টোটাল ওয়েট সেটা নিতে হবে। উইন্ড এন্ড আর্থ কোয়াকের কথা তো আমরা বললামই, মেজর লোড। আর সাবসিডিয়ারি লোড গুলার কথা বললাম এই যে সাইডে, আগের স্লাইড গুলো তো পড়েছি, এখানে একটু রিপিটিটিভ আর কি। ওই সাথে যে কানেক্টিং পাইপ আছে, ইন্টারনাল স্ট্রাকচার আছে, সবগুলোর ওয়েট নিতে হবে। বেন্ডিং মোমেন্ট যদি থাকে বেশি, অনেক লম্বা যে কলাম গুলো থাকে ওদের বেন্ডিং মোমেন্ট চলে আসে, এই জিনিসগুলো নিতে হবে। বা টেম্পারেচার প্রেশারের কারণে যদি হচ্ছে আপনার স্ট্রেসেস যদি চেঞ্জেস হতে থাকে, ডিফারেন্স হয় টেম্পারেচার সাইকেলের সাথে, সেটা কনসিডার করতে হবে। তো যদি প্রশ্ন আসে হচ্ছে হোয়াট আর দ্য মানে লোড কন্ডিশন ফর ডিজাইনিং এ প্রেসার ফ্যাসিলিটিকে লিখতে পারবেন না? জি স্যার। জি স্যার, লিখতে পারবো স্যার। জি স্যার, পারা যাবে স্যার। তারপর মিনিমাম ওয়াল থিকনেস, এটা অনেক সময় হচ্ছে পরীক্ষাতে আসবে এবং হচ্ছে আপনাদের ওই ভাইভাতেও জিজ্ঞেস করবে আর কি, মিনিমাম কতটুকু নেওয়া উচিত। তবে আসমে বয়েল এন্ড প্রেসার ভেসেল কোড অনুসারে আমাকে বলছে যে এরকম ডায়ামিটারই হোক না কেন, নর্মালি ডায়ামিটারের উপর থিকনেস ডিপেন্ড করে, তবে যেরকম ডায়ামিটারই হোক না কেন মিনিমাম থিকনেস যদি একটা ভেসেল ডিজাইন করি, মিনিমাম থিকনেস 1/16 ইঞ্চ বা 1.5 মিলিমিটার নিতে হবে, উইদাউট কোরোশন অ্যালাউয়েন্স। আর কোরোশন অ্যালাউন্স নিলে যেটা হয় 2 মিলিমিটার মিনিমাম, মানে এর চেয়ে নিচে আসলে ডিজাইন করা যাবে না। যত আপনার হচ্ছে মাইল্ড অপারেটিং কন্ডিশন হোক না কেন, ওয়াল থিকনেস মিনিমাম 2 মিলিমিটার হতে হবে। 1.5 মিলিমিটার হচ্ছে মিনিমাম আসমি কোডের জন্য, আর 0.5 মিলিমিটার হচ্ছে পোরশন রেজিস্ট্যান্স। এতটুকু মাস্ট নিতে হবেই। আর পরে হচ্ছে ইয়ে দেওয়া আছে যে ওয়াল ডায়ামিটার মানে কলাম ডায়ামিটারের সাথে সাথে যে কোড অনুসারে মিনিমাম থিকনেস কত উচিত। মানে এগুলো একদম নর্মাল অপারেটিং কন্ডিশনে, যদি আপনার যদি হচ্ছে মনে করেন হচ্ছে 10 বারে কাজ করতেছে, 20 বারে কাজ করতেছে, থিকনেস অবশ্যই অনেক বেড়ে যাবে। কিন্তু যদি একদম মানে অ্যাটমসফেরিক অপারেশন রান করে, অ্যাটমসফেরিক প্রেসারেও যদি রান করে, আপনার মিনিমাম থিকনেস হচ্ছে এতটুকু নিতে হবে। আপনি যদি থিকনেস ক্যালকুলেট করে দেখলেন যে মিনিমাম থিকনেস এর নিচে আসলো, তার মানে কি করবেন? মনে করেন আমরা হচ্ছে থিকনেস ক্যালকুলেট করছি, আমার অপারেটিং কন্ডিশনে হচ্ছে থিকনেস ক্যালকুলেট করলাম, যে মেটালের থিকনেস আমার হচ্ছে, আমার কলামটা হচ্ছে 1.5 মিলিমিটার, সরি 1.5 মিটার একটা কলাম আছে। আমি থিকনেস ক্যালকুলেট করে দেখলাম সেটা হচ্ছে থিকনেস হচ্ছে আসছে আমার 6 মিলিমিটার কোরোশন অ্যালাউন্স বাদে। তখন হচ্ছে আমাকে কি করা উচিত? আমাকে এখানে বলছে এই যে এক তাহলে থেকে দুই 7 নিতে হবে মিলিমিটার সেক্ষেত্রে। হ্যাঁ, মিনিমাম 7 নিতেই হবে। 6 আসছে আচ্ছা। কিন্তু আমরা 6 নিব না, আমরা মিনিমাম 7 থেকে স্টার্ট করব, তারপরে কোটেশন অ্যালাউন্স দিব। মানে এই জিনিসটা মাথায় থাকতে হবে আর কি যখন ডিজাইন করে। এখান থেকে প্রশ্ন আসে এবং পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে যে মিনিমাম থিকনেস কত। তো নর্মালি যদি হচ্ছে আপনার যদি ডায়ামিটার স্পেসিফাইড না থাকে, বা যে কোনো টাইপ ফ্যাসিলিটি ডিজাইন করি না কেন, নর্মাল অপারেটিং করি আর যেভাবে করি, মিনিমাম থিকনেস 2 মিলিমিটার নিতে হবে, যেখানে 1.5 হচ্ছে থিকনেস এর জন্য,
মানে কন্ডিশনের জন্য, আর 0.5 মিলিমিটার হচ্ছে পোরশন অ্যালাউন্সের জন্য। আর হচ্ছে পরে হচ্ছে বিভিন্ন ডায়ামিটারের সাথে অপারেটিং কন্ডিশনের সাথে মিলালাম। আগে ক্যালকুলেশন করতে হবে ওইটা, তারপর ম্যাচ করাতে হবে যে মিনিমাম থিকনেস মেনটেন করছে কিনা। যদি মিনিমাম থিকনেস এর চেয়ে কম আসে, এর চেয়ে মিনিমাম থিকনেস কে ধরে কাজ করতে হবে। আর বেশি আসলে তো আসলোই, সেটা নিয়ে তো কথা নেই। এখন এই যে থিকনেস এর কথা বললাম, থিকনেসটা কিভাবে করব, বের করব কিভাবে? এই যে আমরা যে প্রেসার, অপারেটিং প্রেসার থেকে আমরা ডিজাইন প্রেসার নিলাম, তারপর হচ্ছে আমরা এই ইকুয়েশনটাতে আসবো। প্রথমে আগে দেখতে হবে স্টেপ ওয়ান, তাহলে কি অপারেশনাল কন্ডিশন। অপারেশন কন্ডিশন টেম্পারেচার প্রেসারটা আপনাকে হচ্ছে ডিনোট করতে হবে, সো ইউ হ্যাভ টু নো দ্য টেম্পারেচার প্রেসার। তারপর হচ্ছে সেট করতে হবে ডিজাইন প্রেসার। ডিজাইন প্রেসার সেট করতে হবে, সেটা হচ্ছে পিআই। যদি আমরা বলি ডিজাইন প্রেসার, আমরা বলছিলাম নর্মালি হচ্ছে ডিজাইন প্রেসার যেটা নেই সেটা হচ্ছে 1.5 টাইমস অফ অপারেশনাল প্রেসার। 1.1 টাইমস, সরি বলেছি, 1.1 টাইমস অফ অপারেশনাল প্রেসার যদি অন্য কন্ডিশন না হয় আর কি। তারপর যেটা করি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউবল স্ট্রেসেস নিতে হয়, দেখতে হয় অপারেটিং কন্ডিশনে যে মেটালটা নিচ্ছি, মেটাল সিলেকশন করতে হবে কোন ধরনের মেটাল নিব, এন্ড সিলেকশন অফ মেটাল। মেটাল সিলেকশন করে তারপর হচ্ছে ওই অপারেশনাল কন্ডিশনের জন্য আপনার ম্যাক্সিমাম লেভেল স্ট্রেস কত সেটা হবে। সেটা নেওয়ার পর তারপর আমরা থিকনেস ক্যালকুলেট করবো। এই যে হুক স্ট্রেসের জন্য, লঙ্গিচুডাল স্ট্রেসের জন্য নরমালি আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে হুক স্ট্রেস দিয়ে, আমি যেটা বললাম এই ইকুয়েশনটা ইউজ করি আর কি। দেখেন ইকুয়েশনটা মুখস্থ থাকা উচিত এবং আসে পরীক্ষাতে এই অঙ্ক দেওয়ার জন্য। টি ইকুয়াল টু বললাম কি পিআই, পিআইটা এখানে ডিজাইন প্রেশার, অপারেশনাল প্রেশার না, ডিজাইন প্রেশার। 1.5 টাইমস করে বা 1.1 টাইমস করে, 10% ওভার প্রেশার করে ডিজাইন প্রেশার। ডিআই, ডিআই হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, এটা হচ্ছে ইন্টারনাল প্রেশার, আই দিয়ে বোঝাচ্ছে ইন্টারনাল প্রেশার, ডিআই হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। টু এস, এস হচ্ছে এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেস, যেখানে লেখা আছে ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেস কই থেকে পাবো? এই যে আমরা একটু আগে ডেটা টেবিলটা দেখেছি, এখান থেকে পাবো। ওই অপারেশনাল কন্ডিশনে টেম্পারেচারে ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেস কত সেটা এখান থেকে নিব। নর্মালি মেগা প্যাসকেলে দেওয়া থাকে, বা কখনো হচ্ছে ওই যে কেএসআই দেওয়া থাকে। তো নিলাম, নেওয়ার পর এর সাথে আছে ই। ই হচ্ছে ওয়েল্ডেড জয়েন্ট এফিসিয়েন্সি। এই যে আমরা ডিজাইনটা করবো, কলামটা ডিজাইন করবো, সেখানে ওয়েল্ডিং করতে হবে, সেটার এফিসিয়েন্সি কত। নর্মালি ই এর ভ্যালু হচ্ছে 85% ধরা হয় বা 0.85 ধরা হয়, ই এর ভ্যালু ওয়েল্ডিং এফিসিয়েন্সি ধরা হয়। মাইনাস 1 পি পিআই, সেটা হচ্ছে আবার ডিজাইন প্রেশার। ইকুয়েশনটা কিন্তু মুখস্থ থাকা উচিত এবং পরীক্ষাতে আসবে কিন্তু হচ্ছে থিকনেস ক্যালকুলেশন করা। তো থিকনেস স্যার এগুলো ক্যালকুলেশন ইউনিট করার, কি হবে, ওই যে প্রেশার আর হচ্ছে ওই যে স্ট্রেসের? আচ্ছা এখন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখেন এটা থিকনেস এর ইউনিট তো আসবে হচ্ছে, আপনি যদি মানে এসআই ইউনিটে করেন তার মানে হচ্ছে পি এর ইউনিটটা আসবে হচ্ছে প্যাসকেলে, তাই না? প্যাসকেলে আসা উচিত। ডি এর ইউনিটটা আসবে মিটারে, এস এর ইউনিটটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ার স্ট্রেস, এটাও একটা প্রেশার ইউনিট, সো হচ্ছে প্যাসকেলে থাকবে। আর ই তোর কোনো ইউনিটই নাই, সো আলটিমেটলি যেটা আসবে যে ডি এর ইউনিট হচ্ছে মিটার, থিকনেস এর ইউনিট মিটারে আসবে। তবে মিলিমিটার অনেক ছোট আসে, তো এটা মিলিমিটারে কনভার্ট করে শো করতে হয় আর কি, মিলিমিটারে। বা এটাকে আপনি নর্মালি হচ্ছে শেয়ার স্ট্রেস গুলো অনেক বেশি হয়, এগুলো মেগা প্যাসকেলে দেওয়া থাকে, আমি বললাম না মেগা প্যাসকেল রেঞ্জে দেওয়া থাকে। তো আপনি এইটা অপারেশন প্রেশারকে কিলো প্যাসকেল ধরতে পারেন, আর মেগা এস এর জন্য 10⁻³ অফ কিলো প্যাসকেল ধরতে পারেন, তাহলে কাটাকাটি যায় কিলো প্যাসকেল আর কি। আর যদি হচ্ছে আপনার ডেটা দেওয়া থাকে ই এর মধ্যে, ওই হচ্ছে ব্রিটিশ ইউনিটে, যে একটু আগে দেখলাম কেএসআই দেওয়া আছে, সো হচ্ছে এটা যদি কেএসআই থাকে বা পিএসআই থাকে, এগুলো হচ্ছে যে প্রেশার পার স্কোয়ার ইঞ্চে ডায়ামিটার, তাহলে এক্সপ্রেস করতে হবে কিন্তু ইঞ্চে। তবে যেটা যেভাবে এক্সপ্রেস করেন এর থিকনেস একই আসবে, কারণ হচ্ছে যে এই পিপি গুলা কাটা যায় আর কি, তো প্রেসারের ইউনিট গুলা সেম হতে হবে, বুঝতে পারছি? যদি পিএসআই নেন সবগুলা পিএসআই হবে, যদি কিলো প্যাসকেল নেন সব কিলো প্যাসকেল হবে, আর যদি হচ্ছে প্যাসকেলে নিতে চান ওইটাও হবে। তবে এখানে ডি এর ইউনিটটা যেটা রাখবেন টি তে এটা একই পাবেন, বুঝতে পারছি? জি স্যার। দুটার মধ্যে কম্পেয়ার করতে হয় কোনটা হচ্ছে সবচেয়ে বড় আসছে, যেটা বড় আসে ওটা সিলেক্ট করতে হয়, নর্মালি খুব স্ট্রেস দিয়ে কাজ হয়ে যায়। এইটা আসার পর চতুর্থ নাম্বার স্টেজ হবে কি মিনিমাম কোরেশন, মানে মিনিমাম থিকনেস এর সাথে কম্পেয়ার করা। এখান থেকে থিকনেস ক্যালকুলেট করে যদি দেখি যে যে ডায়ামিটার দেওয়া ছিল ওর রেঞ্জে হচ্ছে পড়ছে, এর চেয়ে বেশি আসে, নর্মালি বেশি আসে কারণ অপারেটিং প্রেশার চেয়ে বেশি হয়। বেশি থাকলে তো ভালো, সুন্দর হয়ে গেল। সাথে একটা কি দিতে হবে, কোরেশন অ্যালাউন্স দিতে হবে। তো হচ্ছে কন্ডিশনের জন্য যেটা আপনি বের করেছেন মেটালের জন্য, প্লাস হচ্ছে কি দিতে হবে, কোরেশন অ্যালাউন্স। কোরেশন অ্যালাউন্স সিভিয়ার কন্ডিশনের জন্য এটার একটা ডেটা আছে, শিট আছে, তারপর হচ্ছে 0.5 মিলিমিটার দেওয়া হয় আর কি কোরেশন অ্যালাউন্স। আর একদম সিভিয়ার কন্ডিশনের জন্য 3 মিলিমিটার কোরেশন অ্যালাউন্স দেওয়া হয় অতিরিক্ত। তবে নর্মাল কন্ডিশনে 0.5 মিলিমিটার এক্সট্রা দেওয়া হয়। তাহলে হচ্ছে যে টোটাল থিকনেস যেটা আমরা বলবো যে আমার মেটালটার থিকনেস এত হওয়া উচিত প্রেশার ভেসেলের
প্রেসার ভেসেলের থিকনেস কত হওয়া উচিত সেটা হচ্ছে এইভাবে হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপর হচ্ছে বিভিন্ন ওয়েল্ডিং সম্পর্কে বললো, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে আসমে বয়লার প্রেসার ভেসেল কোড অনুসারে। সেটা হচ্ছে A B C D, এই চারটা গ্রেডে ভাগ করে ওয়েল্ডিং কে। একটা হচ্ছে লঙ্গিচুডিনাল বা স্পাইরাল ওয়েল্ড, বি হচ্ছে সার্কামফারেন্সিয়াল ওয়েল্ড, এটা হচ্ছে নর্মালি ক্যাপ মানে হচ্ছে যে ইয়েগুলা লাগাতে ব্যবহার করা হয়। হেমিস্ফেরিক্যাল বাদে বাকি যত হেড আছে, এই যে ডিস্টিলেশন কলামের উপরে যে হচ্ছে হেড গুলা থাকে, সার্কামফারেন্সিয়াল ওয়েল্ডিং করা হয় আর কি। তারপর হচ্ছে ওয়েল্ডিং কানেক্টিং দ্য ফ্ল্যাঞ্জেস, টিউব শিট এন্ড ফ্ল্যাট শিট, ওটা হচ্ছে ক্যাটাগরি সি তে ভাগ করা হয়। আর যদি হচ্ছে চেম্বার বা নজলে লাগানো হয় সেটা হচ্ছে ক্যাটাগরি ডি তে ভাগ করা হয়। তো এখানে হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন দেওয়া আছে, এ থেকে ডি পর্যন্ত নর্মালি ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন করা হয়। তবে ব্রড ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে এই যে এটা বাট ওয়েল্ড হতে পারে। বিভিন্ন রকম ওয়েল্ডিং সিস্টেম কিভাবে ওয়েল্ডিং করা হয়, তো এটা হচ্ছে আসমিক কোড অনুসারে চার ভাগে ভাগ করা, ABCD বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা। আর এখানে হচ্ছে বিভিন্ন এক্সাম্পল আর কি, যেটা হচ্ছে জানে বাট ওয়েল্ড মানে দুইটা হচ্ছে মেটালকে আপনি হচ্ছে এইভাবে টানবেন, তারপর হচ্ছে যে অ্যাসিটিলিন গ্যাস দিয়ে এটা মেল্ট করে তারপর ওয়েল্ডিং করবেন, এটাকে বাট ওয়েল্ড বলে। ডাবল ওয়েল্ডেড বাট ওয়েল্ড বলা হয়, সেটা হচ্ছে দুই পাশে এভাবে এরকম দুই ভাবে ডিফারেন্ট থাকবে। আর এখানে হচ্ছে হরাইজন্টাল একদম মানে সরি সুষম থাকে, এটাতে হচ্ছে বিষম থাকে, এই দুইটা ডিফারেন্ট টাইপ অফ মেটালের জন্য। এটাকে সিঙ্গেল ফিলেট ল্যাপ ওয়েল্ড বলা হয়। ল্যাপ বলা হয় কারণ একটা ল্যাপের উপর আরেকটা এনে তারপর হচ্ছে ওয়েল্ডিং করা হয়, তারপর এখানে ফিলেট দেওয়া হয়। এগুলো আমরা দেখি না যে বিভিন্ন ওয়েল্ডিং গুলাতে, মেশিন শপ গুলাতে ওয়েল্ডিং শপ জি স্যার, ফিলেট এগুলো আমরা অ্যাড করে করছি দেওয়া স্যার হয় এরকম ডিপ্লোমাতে। ভাবে মেটালের সাথে। আর এটা হচ্ছে ডাবল ফিলেট ল্যাপ ওয়েল্ড। ল্যাপ ওয়েল্ডের দুই রকম আছে, সিঙ্গেল ফিলেট হতে পারে যে এখানে ফিলেট থাকতে পারে, তবে ডাবল ফিলেট থাকতে পারে, এই ক্লোজ পার্ট গুলা ক্লোজ করে দেওয়া হয়, যে আমরা কোরেশন মিনিমাইজেশনে পড়ছি না, ফিলেট দেওয়ার জন্য, জি ওপেন না স্যার, রাখার স্ট্রেস জন্য। কমায়। তারপর হচ্ছে ডাবল ফিলেট কর্নার জয়েন্ট, এটা হচ্ছে কর্নার জয়েন্ট করা হয়েছে, এখানে ডাবল ফিলে আছে, নাহলে এখানে ক্রিবিস কোরেশন হবে এটা ফিলেট না দিলে। তো বাট ওয়েল্ড বললাম, তারপর হচ্ছে ল্যাপ ওয়েল্ড বললাম, আর হচ্ছে আমরা কর্নার ওয়েল্ড বললাম আর কি। হেড এন্ড ক্লোজার ডিজাইন এটা লাগবে না, শুধু ক্লাসিফিকেশন গুলো জানলেই হবে। মানে হচ্ছে এই যে ফ্ল্যাট হেড হয়, হেমিস্ফেরিক্যাল, ইলিপ্টিক্যাল, টর্সিক্যাল এন্ড কনিক্যাল, বিভিন্ন রকম হেড আছে, এই ক্লাসিফিকেশন শুধু জানলেই হবে। বাকি এগুলো সব বাদ। এই যে ফ্ল্যাট হেড এটা লাগবে না, এই স্লাইড নাই। এটা বিভিন্ন রকম হেডের থিকনেস বের করার ইকুয়েশন আর কি, এগুলো বইয়ে আছে বাট হচ্ছে আমাদের সিলেবাসে নাই, এগুলো বাদ। এটাও বাদ, এটাও লাগবে না। কনিক্যাল সেকশন এন্ড এন্ড ক্লোজার, বিভিন্ন কনিক্যাল সেকশন গুলা কিভাবে থিকনেস করবো কজ আলফা দিয়ে। কনিক্যাল সেকশন আমরা হচ্ছে একটা মানে হচ্ছে যে এরকম ডিস্টিলেশন কলাম এরকম ডিসচার্জ থাকে না, যে এই সেকশন গুলার ডিজাইনের জন্য কিরকম থিকনেস হওয়া উচিত সেটার হচ্ছে ইকুয়েশন, বাট আপনাদের লাগবে না আর কি, এটারও বিভিন্ন কোড আছে। তারপর যেটা আসে সেটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, মানে হচ্ছে এখন কলাম গুলা যদি এক্সটার্নাল প্রেসার থাকে, এতক্ষণ আমরা ইন্টারনাল প্রেসার নিয়ে কাজ করেছি, এখন কলাম যদি বা হচ্ছে প্রেসার ভেসেল গুলো যদি এক্সটার্নাল প্রেসার কন্ডিশনে মেনটেন করা হয়, তাহলে কিরকম ডিজাইন করা হবে সেটা হচ্ছে এখানকার পড়া আর কি। তো এক্সটার্নাল প্রেসার দু রকম হতে পারে, যেগুলো ভ্যাকিউম কন্ডিশনে রান করে যেসব মানে ভেসেল গুলা, সেটার জন্য ভ্যাকুয়াম কি হবে, ভিতরে হচ্ছে প্রেসার প্রায় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত 0 বার। তো এক্সটার্নাল প্রেসার তখন বাইরে কি আছে 180 না, তাহলে কোন দিক দিয়ে প্রেসারটা যাবে কলামের? কলমের প্রেশার বাহিরের দিকে থাকবে। না না, মানে ভিতরে তো হচ্ছে আপনার ভ্যাকিউম, ভিতরে হচ্ছে আমরা বলেছি ভ্যাকুয়াম অপারেশন আর কি। বাইরে 180 আছে, ভিতরে তো হচ্ছে প্রায় একের চেয়ে অনেক ছোট থাকবে যেহেতু ভ্যাকুয়াম অপারেশন, তাহলে এটা কি কম্প্রেশন আসবে না চারপাশ থেকে, বাইরে থেকে? জি স্যার, কম্প্রেশন। আর একটু আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো ইন্টারনাল প্রেশার অনেক বেশি ছিল, সেগুলো হচ্ছে কলামের ইন্টারনাল থেকে এক্সটার্নাল দিকে প্রেশার যাচ্ছিল। আপনার হচ্ছে ওই যে বাইরে যে 180 থাকে তার চেয়ে অবশ্যই বেশি থাকে, গ্রেটার দেন 180, তো এক্সটার্নাল প্রেশার থাকে, বাট হচ্ছে ইন্টারনাল মানে এক্সটার্নাল প্রেশারের চেয়ে বেশি থাকে আর কি। কিন্তু এরকম কন্ডিশনের জন্য যেগুলো ভ্যাকুয়াম অপারেশন হয় বা জ্যাকেটেড হয়, সেগুলো দেখা যায় ইন্টারনাল প্রেশার কম্পারেটিভলি কম থাকে এক্সটার্নাল প্রেশারের তুলনায়, তখন এক্সটার্নাল প্রেশার এখানে কি দেয়, কম্প্রেস করে ফেলে। কম্প্রেস করার একটা ওয়ে থাকে। তো এটাও এর জন্য বললাম এই যে সাবজেক্ট টু এক্সটার্নাল প্রেশার, এতক্ষণ যেটা বলতেছিলাম সেগুলো কি ছিল, ইন্টারনাল প্রেশার। ইন্টারনাল হচ্ছে অনেক প্রেশার আছে সেটার কথা। আর এখন যেটা বললাম প্রেশার যদি ডিজাইন করতে চাই, প্রেশার ভেসেল যদি এক্সটার্নাল থাকে, যেমন হচ্ছে ভ্যাকুয়াম অপারেশন যারা করবে এবং যাদের জ্যাকেট থাকবে, কুলিং জ্যাকেট, হিটিং জ্যাকেট ওগুলো থাকবে, তাদের এক্সটার্নাল প্রেশার বেশি হয়, ওদের জন্য একটা কোড আছে আর কি, ওই কোড অনুসারে মেনটেন করতে হবে। তো যারা হচ্ছে আপনার ভ্যাকুয়াম অপারেশনে রান করবে, তো ভ্যাকুয়াম অপারেশন কিভাবে রান হতে পারে, একটা তো ইন্টেনশনাল হতেই পারে, সেটা হচ্ছে আমরা ওই ইকুইপমেন্টটাকেই হচ্ছে ভ্যাকুয়ামে রান করি, যেমন ভ্যাকুয়াম ড্রাইং আছে, ভ্যাকুয়াম ডিস্টিলেশন আছে, সেগুলো আছে।
বাট আরো কিছু প্রসিডিউর আছে যেটার কারণে ক্যাটাস্ট্রফিক হচ্ছে ইনসিডেন্ট করতে পারে ভ্যাকুয়াম কন্ডিশনে চলে গিয়ে। যেটা বললাম হচ্ছে যদি আমরা একটা ভ্যাসেলের ভিতরে মনে করেন হচ্ছে কন্ডেন্সেবল ভ্যাপর আছে, এটাতে ভ্যাপর ছিল, কন্ডেন্সেবল ভ্যাপর, এটাকে আমরা কুলিং করতেছি। কুলিং করলে যেটা হবে, এটা কি কন্ডেন্স করবে না কমপ্লিটলি। জি স্যার। আগে ভ্যাপর ছিল, একটা রেজিস্টিভ প্রেসার ছিল ভিতরের দিক থেকে, এখন হচ্ছে পুরো ব্যাপারটা কনডেন্সড হয়ে গেছে, কনডেন্সেবল ভ্যাপরটা। তাহলে হঠাৎ করে কি হবে, বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার হঠাৎ করে কম্প্রেস করা শুরু করবে না ওকে, ভ্যাপর প্রেসার ভিতরে কমে গেছে। জি স্যার। জি স্যার। তো এটার কারণে হঠাৎ করে ভ্যাকুয়াম সৃষ্টি হতে পারে ভিতরে। তারপর হচ্ছে পাম্পিং আউট, ড্রেনিং দ্য কন্টেন্ট উইদাউট অ্যালাউইং দ্য ভ্যাপর টু এন্টার। এটা হচ্ছে সিমিলার, আপনি হচ্ছে এখন এটার ভিতরে হচ্ছে লিকুইড ফিল আছে, সাপোজ লাইক লিকুইড, ইউ আর ইউজিং এ পাম্প, পাম্পিং করতেছেন, পাম্পিং করে নিয়ে যাচ্ছেন সব, কিন্তু উপরে হেড স্পেসটা সম্পূর্ণ ক্লোজড এবং হচ্ছে ভিতরে কোনো ভ্যাপর যাচ্ছে না। তাহলে এটা কি হবে, হঠাৎ করে সম্পূর্ণ লিকুইড বের হয়ে গেছে, আপনি এয়ারও বের করে নিচ্ছেন, তাহলে এটা ভিতরে হঠাৎ করে কি ভ্যাকুয়াম কন্ডিশন হয়ে যাবে না? জি স্যার। তো এইভাবে হতে পারে, এগুলো অপারেশনাল প্রসিজার, অপারেশনাল এরর তো থাকবেই, একটা ইন্টেনশনাল, বাকিগুলো হচ্ছে মিসলিডিং অপারেশনাল এরর হিসেবে হতে পারে আর কি। তো বললাম এগুলো কম্প্রেসিভ স্ট্রেংথে চলে যাবে যদি হচ্ছে এটা যদি ম্যাটেরিয়ালটা ওইভাবে ডিজাইন করা না হয়, যেটা হয় যে বাইরে থেকে এক্সটার্নাল লোড দিয়ে যে এরকম একদম চিপসায় ফেলবে, লিটারালি ইনস্ট্যান্টেনিয়াসলি এরকম চিপসায় ফেলবে। তাহলে অবশ্যই আমাদের ওরকম ভ্যাকুয়াম অপারেশনে যদি রান করি বা কোনো কারণে যদি ভ্যাকুয়াম ক্রিয়েশনের হচ্ছে মানে পসিবিলিটি থাকে, ইন দ্যাট কেস আমাদের আসলে বয়লার প্রেসার ভেসেল কোড ভ্যাকুয়ামের কন্ডিশনের জন্য যেভাবে ডিজাইন করা, সেটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। তো এখন জ্যাকেটেড ভেসেল যেটা, এই যে আমরা বললাম এক্সটার্নাল ভেসেলের চারপাশে যদি হিটিং আর কুলিং জ্যাকেট থাকে, এরাও এক্সটার্নাল প্রেসারের হচ্ছে মুখোমুখি হয়, ওদের জন্য সেম প্রসিডিউর মেনটেন করতে হবে। তো এখানে হচ্ছে আমরা কি কি করব হচ্ছে যে, এখানে দুটা কাজ আছে কি কি করে এটা অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে ইন্টারনাল স্টিফেনিং রিংস। এগুলোতে যেটা থাকে, বিভিন্ন রিং থাকে, মেটাল রিং চারদিকে আটকানো, মানে হচ্ছে আপনার ওই ভেসেলটাকে আটকানো বিভিন্ন রিং থাকে, রিং এর উপরে থাকে আপনার হচ্ছে জ্যাকেট বসানো থাকে। তাহলে যদি জ্যাকেটের প্রেশার বেশি হয়, ইন দ্যাট কেস মেটাল রিং এর কারণে ওটা হচ্ছে কম্প্রেস করতে পারে না। বুঝতে পারলাম, মানে হচ্ছে একটা রিং চারদিকে কয়েকটা স্টিফেনিং রিং বসায় দেওয়া আর কি, যাতে করে কম্প্রেস না করতে পারে এক্সটার্নাল প্রেশার এসে। বুঝতে পারছি? জি স্যার। আর যদি ভেসেলটা মানে যদি ছোট হয়, ইন দ্যাট কেস হচ্ছে জাস্ট হচ্ছে থিকনেস বাড়ায় দেবো, ইন্টারনাল থিকনেস, যদি ভ্যাকুয়ামে রান করে ইন্টারনাল থিকনেস খালি বাড়ায় দেবো। এটাই হচ্ছে দুইটা প্রসিডিউর আর কি, যদিও এটা ডিটেল ডিজাইনিং আছে, আমরা এত ডিটেলিং এ যাবো না আর কি। আবারও লোড হচ্ছে, লোডের মধ্যে আসলাম, একই জিনিস বারবার ঘুরায় পেঁচায় বলা আর কি, একটু রিপিটিটিভ আর কি। তো আবার যখন লোডে যাব, লোডের মধ্যে বললাম যে প্রেশার নিতে হবে, ডেড ওয়েট নিতে হবে, উইন্ড, আর্থকুয়েক এন্ড এক্সটার্নাল পাইপিং, একই জিনিস, ওগুলো আমরা পড়ে ফেলছি। ওয়েট লোডের মধ্যে যেটা বললাম, এই যে ভেসেল শেল হবে, ম্যানুয়েজ এন্ড নজেল, প্লেট এন্ড ফিটিংস, লেদার, প্ল্যাটফর্ম, সবগুলা টোটাল কত ভর নিয়েছে, ইনসুলেশন যদি থাকে, সবগুলো একসাথে কনসিডার করতে হবে। এটা হচ্ছে ওয়েট লোড। তারপর উইন্ড লোড, যেটার কথা আমরা বললাম, একটা লম্বা কলাম আছে, ডিস্টিলেশন কলাম, এবার বরাবর উইন্ড যাচ্ছে, যেটা হবে এটা বেন্ডিং মোমেন্ট চলে আসবে এভাবে। তো যখন ডিজাইন করতে হয়, যখন আমরা এই যে স্কার্ট ডিজাইনটার কথা বললাম, তখন বলছিলাম এই লোডটা কিন্তু কনসিডার করতে হয় মানে ইয়ে ডিজাইন করার জন্য, স্কার্ট ডিজাইন বা হচ্ছে সাপোর্ট ডিজাইনে। তো এটা খুবই সিম্পল একটা ছোট ইকুয়েশন, সেটা হচ্ছে উইন্ড লোড যেটা, সেটা আমরা বললাম 0.5 ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, মানে হচ্ছে এটা ভেলোসিটি অফ দ্য উইন্ড, যত ভেলোসিটি আছে এটা হচ্ছে প্রেসার দিবে আর কি। তো এটা দেখেন কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারেন। এটা হচ্ছে উইন্ড প্রেসার, নিউটন পার মিটার স্কোয়ার। সো উইন্ড কতটুকু প্রেসার ওর উপর ইম্পার্ট করবে, সেটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারবো। তারপর ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করলে উইন্ড লোড পেয়ে যাবেন আর কি। তারপর হচ্ছে আর্থ কোয়াক আছে, আর্থ কোয়াকে হচ্ছে সেম, সেটা হচ্ছে আপনার কতটুকু টোটাল শেয়ার ফোর্স, কতটুকু ফোর্স দিবে এফএস আর্থ কোয়াকের কারণে, সেটা হচ্ছে এ ইন্টু ডাব্লিউ বাই জি। এ হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য ভেসেল ডিউ টু দ্য আর্থ কোয়েক, এটা নর্মালি দেওয়া থাকে যে কতটুকু হয়, মানে হচ্ছে যদি আর্থকোয়াক হয় ভেসেলটা কত অ্যাক্সেলারেশন হবে, নড়বে কিরকম রোটেটিং সেটা। জি তো হচ্ছে গ্র্যাভিটেশনাল, আর ডাব্লিউ হচ্ছে টোটাল ওয়েট। তো এখান থেকে হচ্ছে আর্থকোয়েক লোড বের করা যায়। তা আমরা যখন হচ্ছে ডিজাইন করব, টোটাল লোড আমরা বললাম এই যে স্কার্ট ডিজাইনে, সেটা হচ্ছে ডেড লোডের কথা বললাম, যেটা হচ্ছে কমপ্লিট পুরা ভেসেলের ওয়েট প্লাস হচ্ছে উইন্ড লোড নিতে হবে, ক্রস সেকশনাল এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করবেন, কিন্তু কোন ক্রস সেকশনাল এরিয়া এখানে করতে হবে, কিন্তু যে সার্কমফারেন্সিয়াল ক্রস সেকশনাল এরিয়া পাই ডিএল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে ওই পিডাব্লিউ কে, এটা তো প্রেসার পাবেন, উইন্ড প্রেসার, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে পাই ডিএল দিয়ে, তাহলে লোড পাবেন। সাথে হচ্ছে আর্থকোয়েক লোড, সেটা হচ্ছে সিসমিক লোড বলি আর কি আমরা, এটা এফএসি বেরোছে ফোর্সে, তাহলে এটাতে কোনো সমস্যা নেই।
তো এই হলো টার্ম, এটা হচ্ছে এ বাই জি হচ্ছে একটা সিসমিক কনস্ট্যান্ট সি। অনেক সময় যেটা দেওয়া থাকে যে এফ এস ইকুয়াল টু সি ইন্টু ডাব্লিউ, শুধুমাত্র টোটাল ওয়েট দিলেই হয়। তো হচ্ছে সি এর ভ্যালুটা অনেক দেওয়া থাকে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রকম হয়, বিভিন্ন রিক্টার স্কেলের জন্য সি এর ভ্যালু ডিফারেন্ট হবে। সেগুলো নর্মালি দেওয়া থাকে আর কি, মানে কন্ডিশনে বের করতে হয়। লাস্ট জিনিস সেটা হচ্ছে ভেসেল ম্যানুফ্যাকচারিং স্টেপ গুলা, প্রথমে স্টিল মেল্টিং করা হয়, তারপর ইনগট মেকিং করা হয় জ্বলন্ত ইয়েগুলাতে নিয়ে, তারপর ফোর্জিং, হিট ট্রিটমেন্ট করে এটাকে শেপে নিয়ে আসা হয়। তারপর করি আমরা মেশিনিং করি, এটা বিভিন্ন পার্টে ভাগ করি, তারপর হচ্ছে মেশিন টেস্টিং করি, এটা কম্প্রেশন নিতে পারতেছি কিনা, টেনসাইল স্ট্রেস নিতে পারতেছি কিনা সেটা টেস্টিং করি। তারপর যেটা করি সেটা হচ্ছে ওয়েল্ডিং ওভারলে করি, কিভাবে ওয়েল্ডিং করব, লাস্টে ওয়েল্ডিং করি। তারপর এনডি মানে নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, যেটার কথা আমরা বলছিলাম, এটা কমপ্লিট হয়েছে কিনা বা কোনো হচ্ছে ইয়ে আছে কিনা, ছিদ্র আছে কিনা, সেটা এক্সাম বোঝার জন্য যখন ফাইনালি করে ফেলেছি। তারপর অ্যাসেম্বলি, তারপর পোস্ট ওয়েল্ড হিট ট্রিটমেন্ট, পিডব্লিউইটি মানে হচ্ছে পোস্ট ওয়েল্ড হিট ট্রিটমেন্ট। এটা হচ্ছে এটা। তারপর হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কমপ্লিটলি পানি দিয়ে ফিল আপ করে প্রেসার উইথস্ট্যান্ড করতেছে কিনা এবং কোনো লিকেজ আছে কিনা সেটা দেখে তারপর শিপিং এ চলে যাওয়া। এগুলো হচ্ছে স্টেপ আর কি যখন ভেসেল ম্যানুফ্যাকচার করব। এখন এনডিটি গুলো যদি একটু ডিটেলস এ দেখি, এনডিটি নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এখানে শুধু এনডিটি এনডিই দিয়ে নর্মালি লেখা হয়, এনডিটি কমই বলা হয় আর কি, নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন। তো সারফেস ডিফেক্ট, ওই যে আমরা যেগুলো বলছিলাম সারফেস ডিফেক্ট আছে কিনা সেটা কিভাবে বুঝবো? ডাই পেনিট্রেশন টেস্ট, আমরা বিভিন্ন রকম ডাই ইউজ করতে পারি, হচ্ছে রঙিন বস্তু, এবং হচ্ছে ডাইটা পেনিট্রেট করতেছে কিনা আমরা সারফেসের উপর লেপে দিলাম, এবং হচ্ছে ইন্টারনাল সারফেস এক্সামিন করলাম, ইন্টারনালি হচ্ছে ডাইটা পেনিট্রেট করেছে কিনা। ভিজুয়াল টেস্টিংটা আছে, সেটা হচ্ছে লেস ইফেক্টিভ। এডি কারেন্ট টেস্ট, এডি কারেন্টের কারণে হচ্ছে রিপল ইফেক্ট হয় কারেন্টে আর কি, পুরাটা হচ্ছে আপনি যদি এডি কারেন্টে নিয়ে যান, ও দেখা যায় যদি কোনো হচ্ছে পোর্ট থাকে বা ডিফেক্ট থাকে, ইন দ্যাট কেস হচ্ছে ওর এডি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ হয়, ওইটা দেখে হচ্ছে লোকাল, মানে হচ্ছে মানে লোকাল প্লেস গুলো বের করা যায় আর কি, কোথায় ডিফেক্ট আছে। ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং, উপরে সারটার উপরে হচ্ছে ম্যাগনেট দিয়ে তারপর ভিতরের দিকে হচ্ছে ম্যাগনেট ঘোরালে বোঝা যায়, যদি ম্যাগনেট ভিতরের দিকে অ্যাট্রাকশনে চলে আসে ম্যাগনেটিক পার্টিকেল গুলা, বোঝা যায় ওখানে ডিফেক্ট আছে। তো এইভাবে কাজ করা যায় এবং ম্যাগনেটিক ফিল্ড তখন ক্রিয়েট করা যায় আর কি। ইন্টারনাল সার্ফেস ডিফেক্ট যদি থাকে সেটা হচ্ছে দুই ভাবে ওয়ে আছে, আল্ট্রাসনিক টেস্টিং, আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে সেটা ডিটেকশন করা হয়, এবং রেডিওগ্রাফিক টেস্টিং, আরটি, এটা সবচেয়ে কমন আর কি, রেডিওগ্রাফিক টেস্টিং। তো এগুলো যদি ডিটেলসে জানতে চান আপনারা হচ্ছে ইন্টারনেটে সার্চ দিতে পারেন, বাট হচ্ছে এখানে সবচেয়ে যদি প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, হোয়াই উই ডু দ্য নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, এন্ড হোয়াট আর দ্য প্রসিডিওর। তো এখানে বিভিন্ন রকম এক্সাম ইয়েগুলো আছে, এক্সাম্পল আছে, জাস্ট হচ্ছে অতটুকু খেয়াল করা আর কি, বিভিন্ন নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন কিভাবে করা যায় বা মানে মেইন টার্গেট কি থাকে নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, সেটা হচ্ছে আসতে পারে আর কি। আর মেটাল সিলেকশনে কখন হচ্ছে মানে মানে প্রেসার ভেসেল হচ্ছে যখন ম্যানুফ্যাকচার করবো তখন স্টেপ গুলা কি কি সেটা হচ্ছে জানা আর কি। এই হচ্ছে কাজ আর কি। এই আমাদের স্লাইড শেষ, আর বাকিগুলো লাগবে না, কস্ট এস্টিমেশন এগুলো হচ্ছে আপনাদের ওই ওই স্যার পড়াচ্ছেন আর কি। তো এটা লাগবে না, আমাদের হচ্ছে প্রেসার ভেসেলের স্লাইড এই পর্যন্তই। তো মোটামুটি একটা বড় স্লাইড এবং এখান থেকে মাল্টিপল প্রশ্ন আসবে আর কি, যদি মানে ইয়ে থাকবে আর কি। এই নিয়ে কার প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ওকে। না স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ওই 19 ব্যাচে 20 প্রেজেন্স হবে নাকি? আপনি আহ, কোন ফর্মে লিখবো এটা আপনি দিতে চাইছিলেন স্যার? ও আমি হচ্ছে এই যে ইয়ে আর না বলে থিসিসটা দিতে দিয়েছিলাম, হবে। মানে ক্লাস নেওয়ার সময় হচ্ছে যে ফ্রন্ট স্টাইল বা হচ্ছে কি হবে না হবে সেগুলো তো বলে দিয়েছিলাম, আর স্টেপটা তখন মানে ক্লাসে তো লিখে দিয়েছিলাম অবশ্য। আচ্ছা, জি স্যার, লিখে দিছেন। তাই না? মানে স্লাইডে তো লিখে দিয়েছিলাম মনে হয়, আপনি রেকর্ডিংটা যদি দেখেন ওখানে কিন্তু বলে দিয়েছিলাম। তারপরে যদি ক্লারিফিকেশন লাগে, মানে হচ্ছে আমি ধরেন খুঁজে বের করি সেটা কোথায় গেল। যে এখানে আমরা ওই ক্লাসের পরে বলেছিলাম আর কি। তো অ্যাসাইনমেন্টের যেটা বলেছিলাম ও যে পার পার্সন সিঙ্গেল হবে আর কি, কেস স্টাডি মানে বিভিন্ন মানে কেস স্টাডি গুলা করা, যেমন একটা কেস স্টাডি আমরা পড়েছিলাম হচ্ছে যে ইয়েতে ওই কোরোশনে হচ্ছে বয়লার প্রেসার, মানে বয়লার পড়ানোর সময় একটা ফেইলিওর আছে, অনেকগুলো হচ্ছে ইনসিডেন্ট আছে বাংলাদেশে, তো বাইরে তো আরো অভাব নেই, সেগুলো হচ্ছে ওয়েল ডকুমেন্টেড। আমি জাস্ট হচ্ছে ওগুলো দিয়েছিলাম যাতে আপনারা হচ্ছে ইউ গাইস রিড দোজ থিংস। তো কেস স্টাডিজ অফ কেমিক্যাল মানে কোরোশন ইন দ্য কেমিক্যাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি সেটা সম্পর্কে লিখতে বলেছিলাম। সেটা হচ্ছে আমরা বলেছি কিরকম থাকবে, আমরা ইনসিডেন্ট ডেসক্রিপশন লিখবো। প্রথম জিনিসটা হচ্ছে কি যে ইনসিডেন্ট সম্পর্কে লিখা, তো প্রথম চ্যাপ্টার যেটা হবে
সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা থাকবেই। অ্যাবস্ট্রাক্ট দিলেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ডস, ইউ শুড নট এক্সিড দ্যাট। অ্যাবস্ট্রাক্ট। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আমার কত, ওভারভিউ, বা আপনাদের মতো টাইটেল সেট করতে পারেন, অফ দ্য ইনসিডেন্ট। যে ইনসিডেন্টটা সিলেক্ট করেছেন সেটা, ইনসিডেন্টে ওটা যেটা লিখবো সেটা হচ্ছে কিরকম, মানে ইনসিডেন্টে কি হয়েছিল, কি মানে, তারপর হচ্ছে কোথায়, কোন ইন্ডাস্ট্রিতে হয়েছিল, ইন্ডাস্ট্রি কোথায়, ওখানে কিরকম হয়েছিল, কিরকম হচ্ছে মানুষ মারা গেছে বা হচ্ছে কিরকম ক্ষতি হয়েছে, ওইসব সম্পর্কে লিখা আর কি, মানে নিউজ পেপারে যেগুলো লিখে আর কি, ওইটাই ইনসিডেন্ট লিখলাম। তারপর হচ্ছে এটা আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে আমার ফেইলিউর আইডেন্টিফিকেশন, ওটা তো আছে, কি কারণে ফেল হয়েছে বা কি কারণে ইনসিডেন্টটা হয়েছে, পোরশন ওটা আইডেন্টিফাই করবো কোন পোরশনের কারণে এটা হয়েছে, সেটা হচ্ছে আরেকটা প্যারা, আইডেন্টিফিকেশন, এগুলো তো রেজাল্ট এর মধ্যে থাকে। তারপর হচ্ছে এন্ড ডেসক্রিপশন অফ দ্যাট পোরশন, মানে ওই পোরশনটা কিভাবে হয়, ওই পোরশনটা কিভাবে হয় সেটা থিওরিটিক্যাল, আপনি চ্যাপ্টার একটা পড়তে দিয়েছিলাম, ওগুলো তো অনেক আছে, বা আমরা তো পোরশন বই অনেক ধরনের পড়েছি, কি কি কারণে পোরশন হতে পারে, সেটা হচ্ছে একটু লেখা, মানে প্রসিডিউর আর কি। তারপর লাস্টে যেটা সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আরেকটা, এই পোরশনটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, বা কি কি স্টেপ আমাদের কনসিডার করা উচিত যাতে হচ্ছে ফিউচারে এরকম কোনো মানে ইনসিডেন্ট না হয়। এটাই লাস্টে যেটা সেটা হচ্ছে মানে কনক্লুশন, শেষ কনক্লুশন হচ্ছে একদম আপনার হচ্ছে খুবই ব্রিফ হবে, সেটা হচ্ছে 200 ওয়ার্ডস ম্যাক্সিমাম। সো হচ্ছে কি পেয়েছি, এটা কনক্লুশন কি সেটা। তো এটা সব মিলিয়ে আমরা বলেছিলাম সেটা হচ্ছে মানে আপনার যদি যদি এগুলা বলি হচ্ছে, এখানে ফরম্যাটিং এর কথা যদি বলি, ফন্ট স্টাইল হচ্ছে টাইমস নিউ রোমান, সাইজ হচ্ছে ডুয়াল, স্পেসিং হচ্ছে 1.5, হেডিং গুলা বোল্ড করে দিব, এই জিনিসগুলো নর্মাল জিনিস আর কি। আর স্পেসিং 1.5 রাখতে পারেন, বা স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে 1.5 রাখা, বা হচ্ছে 1.2 রাখা, 2.5 রাখা, সেটাও রাখা যায়। তো আমরা বলছিলাম সর্বোচ্চ হচ্ছে কত পেজের মধ্যে হচ্ছে কভার করা, 5 or 6 পেজেস, মানে 1.5 রাখলে হচ্ছে লেখা অনেক কমে যায় আর কি। তো হচ্ছে সর্বোচ্চ আপনারা ট্রাই করেন হচ্ছে 2000 ওয়ার্ডস এর মধ্যে হচ্ছে কভার করে ফেলা আর কি, 1500 to 2000 ওয়ার্ডস এর মধ্যে, ছোটখাটো, মানে এত বেশি লেখার দরকার নেই, টু দা পয়েন্টে লিখবেন আর কি। সর্বোচ্চ আমরা যেটা বললাম ওয়ার্ড লিমিট যদি বলি, 1500 to 2000 ওয়ার্ডস এর মধ্যে হচ্ছে কভার করে ফেলা ট্রাই করবেন। বুঝতে পারছি এখন? জি জি স্যার, স্যার। আমি তো জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। ওকে।